Good evening everyone. Welcome to my Niruddesh Jatra YouTube channel, Facebook page. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস 11 সিবিএসসি বোর্ডের বাংলা সাবজেক্টের একটি টপিক নিয়ে। সেই গল্পটার নাম হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। গল্পটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উন্মাদনা দাও। তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই। এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রেখি আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে ফার্স্টে তেলেনাপোতা গল্পটা অনেক বড়, আমরা দেখি যারা ক্লাস 11-এ পড়ছি বাংলা বই পেয়ে গেছি এবং গল্পটা দেখেই আমাদের মনে হয়েছে বিশাল বড় গল্প। আর প্রথমে কি লেখা আছে তার তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না গল্পটার প্রথম থেকে, এটা আমাদের মনে হয়, কিন্তু ব্যাপারটা বিষয়টা সেরকম নয়। গল্পটা পড়তে গেলে খুব ইন্টারেস্টিংই লাগে শেষ পর্যন্ত, ঠিক আছে। আজকে আমি সবার প্রথমে তোমাদের গল্পের বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব। সেই বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করার আগে আমি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কয়েকটা কথা একটু বলতে চাইছি। প্রেমেন্দ্র মিত্র কে ছিলেন এবং প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যে কি কি তৈরি করেছিলেন এবং তার কয়েকটা উপন্যাসের নাম যেগুলো তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, একটু জেনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, প্রেমেন্দ্র মিত্র ছিলেন একজন কথা সাহিত্যিক, ঠিক আছে। তার জন্ম হচ্ছে 1904 সালে এবং মৃত্যু হচ্ছে 1988-তে, ঠিক আছে। তিনি ছিলেন রবীন্দ্রোত্তর যুগের স্বনামধন্য সাহিত্যিক। প্রেমেন্দ্র মিত্র কে ছিলেন? রবীন্দ্রোত্তর যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। তিনি একাধারে কবি, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ প্রভৃতি। তিনি একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন, ঠিক আছে। এইটুকু জানলেই আমার মনে হয় প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আর কিছু তথ্য না জানলেও চলে যাবে, ঠিক আছে। এবারে আসি বিষয়বস্তু নিয়ে। আমাদের তো আজকে পাঠ্য হচ্ছে গিয়ে কি জানো, তেলেনাপোতা আবিষ্কার। সেই তেলেনাপোতা আবিষ্কারের বিষয়বস্তু নিয়ে এবারে আমি একটুখানি আলোচনায় আসছি, একটু ভালো করে শুনে নেবে। আশা করি আমার এই ক্লাসটা করলে তোমাদের ধারণাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমবার গল্পটা পড়লেই একটু খটকা লাগবে। কিরকম খটকা লাগার কারণটা হচ্ছে এই গল্পের বিস্তার অন্যান্য গল্পের মতো নয়। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই যেন ধোঁয়াশায় ঢাকা। আবার গল্পের মূল চরিত্রের কি নাম সেটাও উল্লেখ নেই। এই জন্য ছাত্রছাত্রীরা একটু খটকাতেই অবশ্য পড়ে যায়। কি দেখতে পাচ্ছি একদম প্রথমে গল্পের মধ্যে? প্রথমেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কলকাতা থেকে 3 জন যুবক তেলেনাপোতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বুঝে নাও কথাগুলো, একদম ছবির মতো ভেবে নাও। কলকাতা থেকে 3 জন যুবক তেলেনাপোতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। 3 জনের মধ্যে একজন ছিল মণিদা, যার দেশের বাড়ি এই তেলেনাপোতা গ্রামে। বহুকাল আগে ম্যালেরিয়া মহামারীতে এই গ্রামটি শ্মশানে পরিণত হয়েছিল। অনেকেই গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করেছিল। মণিদাও তাদের একজন। বাকি দুজনের নাম গল্পে উল্লেখ নেই। আরো 3 জন বন্ধু ছিল, একটা মণিদা আর বাকি দুজনের নাম কিন্তু গল্পে উল্লেখ নেই, ঠিক আছে। এদের একজন গল্পের মূল চরিত্র, যার নেশা মাছ ধরা, এবং মণিদার মুখে তেলেনাপোতার সহজ সরল মাছের কথা শুনে মাছ ধরার লোভে তার তেলেনাপোতায় আসা। তৃতীয় জন পানরসিক বন্ধু, অর্থাৎ নেহাত মদ্যপান করাই তার উদ্দেশ্য। 3টে বন্ধু 3 টাইপের। একটা মণিদা, যার বাড়ি হচ্ছে গিয়ে তেলেনাপোতা গ্রামে। আরেকটা বন্ধু যেটা হচ্ছে গিয়ে নেশা হচ্ছে মাছ ধরা, সে তেলেনাপোতায় আসছে এখানে গিয়ে মাছ ধরতে। আরেকজন বন্ধুর কথা আমরা পাচ্ছি, সে পান রসিক বন্ধু, ঠিক আছে, নেহাত মদ্যপান করাই তার উদ্দেশ্য।
স্বাভাবিক। এরকম 3 বন্ধু 3 রকম মানে চিন্তা ভাবনা নিয়ে আউটিং এ যাচ্ছে, ঠিক আছে। একজনের বাড়ি ওখানে, ওর সাথে ওদের গ্রামে আরো 2জন বন্ধু যাচ্ছে। 2জন বন্ধুর নাম কিন্তু আমরা জানি না, ঠিক আছে। শহর কলকাতা থেকে তেলেনাপোতা যাওয়ার যাত্রাটি লেখক সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রথমেই একদম বইয়ের পাতা উল্টে আমরা তেলেনাপোতার যে প্যারাগুলো দেখতে পাই, 1-2, ওখানেই রয়েছে যাত্রাপথের বর্ণনা। ভ্যাপসানি গরম, ঘন অন্ধকার পরিবেশ আর মশার কলরব সব মিলিয়ে অদ্ভুত এক যাত্রাপথ। রাতের অন্ধকারে একটি গরুর গাড়ি চেপে তারা তেলেনাপোতায় উপস্থিত হয়। যাত্রাপথে আমি আসবো, প্রথমে যে যাত্রাপথের বর্ণনাটা সেটাও আমি বলে দেবো, একদম লাইন ধরে ধরে আলোচনা করব, মানে ইম্পর্টেন্ট লাইনগুলো ধরে ধরে। এখানে শুধুমাত্র আগে আমি জিসটা বলে দিচ্ছি গল্পের। দেখো তাহলে কি বললাম, ভ্যাপসানি গরম, ঘন অন্ধকার পরিবেশ আর মশার কলরব সব মিলিয়ে অদ্ভুত এক যাত্রাপথ ছিল ওদের। রাতের অন্ধকারে একটি গরুর গাড়ি চেপে তারা তেলেনাপোতায় উপস্থিত হয়। রাত্রির অন্ধকারে মৃত নগরীর মতো নিস্তরঙ্গ তেলেনাপোতা গ্রাম। বাকি 2জন ঘুমিয়ে পড়লেও গল্পের প্রধান চরিত্র অর্থাৎ শৌখিন মাছ শিকারী, সেই বন্ধুটি ছাদে চলে যায়। সেখান থেকে তার চোখ পড়ে পাশের বাড়ির জানলায় দাঁড়িয়ে একটি নারী মূর্তি। পরদিন সকালে মাছ ধরতে গিয়ে আবার তার দেখা পাওয়া যায়। কোমলে কঠিনে মেশানো অপূর্ব এক নারী। এদিকে অনেক চেষ্টা করেও যখন সে কোনো মাছ পেল না, তখন হতাশা হয়ে ফিরে আসে এবং জানতে পারে সেই মেয়েটির নাম যামিনী। আর তাদের দুপুরের খাওয়া দাওয়া আজ যামিনীদের বাড়িতেই হবে। যামিনীদের বাড়িতে গিয়ে এই বন্ধুটি অর্থাৎ গল্পের যে প্রধান চরিত্র মাছ শিকারী জানতে পারে যে নিরঞ্জন নামে এক যুবক যামিনীকে বিয়ে করার কথা দিয়ে আর ফিরে আসেনি। যামিনী সেটা মেনে নিয়েছে, কিন্তু যামিনীর পঙ্গু মা এখনো, মানে চোখে দেখতে পায় না, পঙ্গু মা এখনো এই আশায় দিন গুনছে যে নিরঞ্জন এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। মণিদার সঙ্গে 2জন যুবক এসেছে শুনে যামিনীর মায়ের ধারণা হয়েছে যে নিরঞ্জন ফিরে এসেছে, আর তাই যামিনীর মা মণিদার সাথে দেখা করতে যায়। মণিদা বুড়ির এমন আবদার শুনে বিরক্ত হয়। এমন সময় মৎস্য শিকারী সেই বন্ধুটি আবেগবশত মণিদার সঙ্গে যায় যামিনীর মায়ের সঙ্গে দেখা করতে এবং সেখানে গিয়ে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয়। যামিনীর মাকে সে এই প্রতিশ্রুতিও দেয় যে সে যামিনীকে বিয়ে করবেই। মাছ শিকারী সেই বন্ধুটি তেলেনাপোতা থেকে ফেরার সময় নিজের মাছ ধরার সরঞ্জাম রেখে দিয়ে যায়। কদিন পরেই তো সে আবার তেলেনাপোতায় এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে, এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু সে কলকাতায় ফিরে ম্যালেরিয়ার কবলে পড়ে। অনেকদিন পর যখন সে সুস্থ হলো, তখন কোথায় বা যামিনী আর কোথায় বা তেলেনাপোতা, সবই ঝাপসা স্মৃতির মতো আস্তে আস্তে মন থেকে সরে গেল। এই ছিল আজকের গল্পের বিষয়বস্তু। এইবারে আমি এই বিষয়বস্তুটা তোমরা বুঝলে, গল্পটা হচ্ছে কি এই টাইপের, মানে এরকম আর কি। গল্পের মধ্যে বিষয়বস্তুটা হচ্ছে এই, কথক তার 2 বন্ধু এইখানে আসে তেলেনাপোতায়। একজন মাছ শিকারী মাছ ধরতে এসছে, একজন পানরসিক বন্ধু সামান্য মদ্যপান করতে এবং আনন্দ করতে এসছে, আর একটা মানে মণিদার বাড়ি হচ্ছে এই তেলেনাপোতা গ্রামে। তারা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা গরুর গাড়ি দেখতে পায়। তারপরে তারা একটা প্রাচীরে, ভগ্ন প্রাচীরে আশ্রয় নেয়। পাশে যামিনীর সাথে আলাপ এবং তাদের পরিবারের সাথে জড়িয়ে পড়া কথকের, ঠিক আছে, এরকম একটা, এবং নিজেকে যামিনীকে ভালো লেগে যাওয়া কথকের, এবং তার জানতে পারা যে নিরঞ্জন বলে একজন প্রতারণা
করে চলে গেছে তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, এবং অবশেষে সে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয় এবং অন্ধমাকে জানায় যে সে চামিনীকে বিয়ে করে নিয়ে যাবে এবং মাছ ধরার সরঞ্জামগুলো সেখানে ফেলে রেখে আসে। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। এবারে সম্পূর্ণ গল্পটাকে আমি একটা অন্য দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি, ঠিক আছে? দেখো, এখানে আমি ইম্পর্টেন্ট লাইনগুলোও বলে দেবো, যে লাইনগুলো আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? আমি একটু অন্যরকম ভাবে আজকে আলোচনাটা করছি। এই যে আমি এখন যে আলোচনাটা করছি, সেই আলোচনাটা আমি করছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র সিমন রায়, ঠিক আছে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র সিমন রায় সাহিত্য চর্চা ও লেখালেখির পাশাপাশি নাট্য চর্চাতেও সমান উৎসাহী ছিলেন তিনি, এবং তিনি একটা এই আমাদের প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কারের উপরে একটা থিসিস লিখেছেন, মানে একটা লেখা বের করেছেন, এবং সেই লেখাটা তোমরা গুগলেও পেয়ে যাবে, ঠিক আছে? যদি সার্চ করো পেয়ে যাবে। আমি তার আলোচনাটাকে একটু তোমাদের সামনে তুলে ধরছি, কারণ আমার সেটা পড়ে খুব ভালো লেগেছে। আমি সেটা নিয়ে তোমাদের সাথে কিন্তু একটুখানি আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, একটু ভালো করে দেখো। এখানে তিনি তেলেনাপোতা গল্পের বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু একটু অন্যরকম ভাবে। কি বলছেন তিনি? এই মানে প্রেমেন্দ্র মিত্র যেটা লিখেছেন সেখানে আমরা দেখতে পাই, এই তেলেনাপোতা বড় মায়াবী জায়গা, যে কেউ সঠিক সময়ে পৌঁছলে এই তেলেনাপোতা আবিষ্কার করে ফেলতে পারেন। গল্পকথক গল্পের শুরুতে কি বলেছেন, প্রেমেন্দ্র মিত্র কি লিখেছেন? তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে? শনিবার বা মঙ্গলবারেই কথক বর্ণিত পথ অনুসরণ করে যে কেউ সেই অখ্যাত স্থান আবিষ্কার করে ফেলতে পারে। কিভাবে সেই আবিষ্কার করা সম্ভব সেই বিষয়ে কথক যে বর্ণনা দেন, সেখানে উল্লেখযোগ্যভাবে ভবিষ্যৎকালের বর্ণনাই প্রধান, এবং তাতে সম্ভাব্যতার উল্লেখ আরও লক্ষণীয়। হঠাৎ কাজ থেকে দুদিনের ছুটি পেলে এক পানরসিক বন্ধু আর একজন নিদ্রা কাতর বন্ধুকে সঙ্গে নিয়ে কথকের মতো পাঠকও পারেন ভিড়াক্রান্ত বাসে চাপাচাপি করে জঙ্গলের পথে ছোট্ট গরুর গাড়িতে কোনো মতে জায়গা করে বসে অবশেষে তেলেনাপোতা পৌঁছাতে। এই তেলেনাপোতায় যাত্রাকে লেখক বলেছেন আবিষ্কার। কলকাতার অনতি দূরেই এমন দুর্ভেদ্য জঙ্গলাকীর্ণ ভগ্নপ্রায় প্রাসাদোপম বাড়ি এসব কথকের কল্পনাতেও আসেনি। অজানাকে জানার কৌতূহল রোমান্টিকতার লক্ষণ, আর সেই লক্ষণ গল্পের মধ্যে বিদ্যমান। তাই অজ্ঞাত অপরিচিত এই তেলেনাপোতা যাত্রা হয়ে উঠেছে একটি আবিষ্কার, যা আসলে নিজেকেই আবিষ্কার করার প্রতিরূপ। নেক্সট কি বলছি? এই কথা আগেই বলা হয়েছে। গরুর গাড়িতে যেতে যেতে ক্রমশ দুপাশের জঙ্গল আরো ঘন হয়ে উঠবে। মাঝে মাঝে ছইয়ের মধ্যে বন্ধুদের সঙ্গে ধাক্কাধাক্কি লাগবে, আর ধীরে ধীরে যেন কথক এবং তার সঙ্গীরা প্রত্যেকেই বাস্তব জগৎ ছেড়ে ঢুকে পড়তে থাকেন এক স্বপ্ন কল্পনাময় অজ্ঞাত পরিবেশে। তাদের সকলেরই আর যেন কোনো বাস্তব বোধ থাকে না। তাই কথক বলেছে, যেখানে একটা কথকের উক্তি আছে, কি চেতনার শেষ দ্বীপটিও বুঝি ক্রমশ ডুবে যাচ্ছে। টেক্সটের লাইন, ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করে রাখবি। চেতনার শেষ দ্বীপটিও বুঝি ক্রমশ ডুবে যাচ্ছে। এখান থেকে তোমরা কিন্তু নোটস লিখতে পারো। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে দিচ্ছি লাইনগুলো। তেলেনাপোতা যেন চেতন অবচেতনের মাঝখানে দোদুল্যমান এক স্বপ্ন, এক না হয়ে ওঠা বাস্তব। সেই দুর্ভেদ্য অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যে দিয়ে
হাঁটতে হাঁটতে কথকরা কোনো গাড়ি বা যানবাহনের অপেক্ষারত। তখন অন্ধকারে পরস্পরের মুখও আর দেখা যায় না। মশাদের উৎপাত আরো প্রবল হবে। ঠিক সেই সময় অধীর আগ্রহে অপেক্ষারত কথকদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যাবে একটি গরুর গাড়িকে। আর তার চাকার অমানসিক শব্দ শুনে কথক ভাববেন, মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। কি মনে হবে? ওই গরুর গাড়ির চাকার যে শব্দটা, ওটা শুনে কথকের কি মনে হচ্ছে? মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। সেই গরুর গাড়ির অদ্ভুত ক্যাচ কোচ শব্দই আসলে কথকের এক হৃদয় বিদারক কান্না মনে হয়েছে। জনহীন ওই জঙ্গলের মায়াবী আধিভৌতিক পরিবেশে দুরাগত ওই চাকার শব্দকে কান্না মনে হওয়াটাই স্বাভাবিক। জঙ্গলে কোনো প্রাণীর চলাফেরা বা ডাকও শোনা যাচ্ছিল না। কথক একে বোবা জঙ্গল বলেছেন। প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ঠিক এরকমই ছিল, ঠিক আছে? জঙ্গলটা পুরো নির্জন ছিল, কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছিল না, নিস্তব্ধ ছিল, তাই কথক তাকে কি বলেছেন? বোবা জঙ্গল। তারপর সেই গাড়িতে চেপে বহু পথ অতিক্রমণ করে বিরাট একটা মাঠ অতিক্রমণ করার পরে আকাশের কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদের দেখা মেলে। গরুর গাড়ির দুপাশে কথকরা দেখতে পান, কি দেখতে পেয়েছিলেন? পুরনো মন্দির, প্রাসাদের স্তম্ভ, দেউড়ির খিলান, এইসব যেন নির্বাক পাহারাদারের মতো মহাকালের সাক্ষী হয়ে দণ্ডায়মান কথকরা দেখতে পেয়েছিলেন। ক্রমশই এক সুপ্ত অতীতের দিকে ধাবিত হচ্ছিল কথকরা। সেই অতীতের অমোঘ আকর্ষণ আর পারিপার্শ্বিক পরিস্থিতির রোমান্টিক আবহে কথকের মনে হলো যেন তিনি, এখানে একটা কোটেশনের লাইন আছে, লেখক লিখেছেন, জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন। লাইনটা আন্ডারলাইন করবে। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন। সমগ্র গল্পটিতে মূলত তিনটি বিষয় লক্ষণীয়। যদি পুরো গল্পটা দেখো ভালো করে, এর মধ্যে তিনটি বিষয় কিন্তু খুব লক্ষণীয় বিষয়। কি? গল্পটি এক সম্ভাবনার নামান্তর। শুরু থেকে শেষ পর্যন্ত ভবিষ্যৎকালে লেখা এই গল্পে যেন সব ঘটনাই ধরে নেওয়া কল্পনা মাত্র। নির্দিষ্ট করে কিছুই যেন বলা হচ্ছে না। আপনিও আবিষ্কার করে ফেলতে পারেন, যেতে পারেন, সব ভবিষ্যতে কিন্তু লেখা গল্পটা দেখবে। লেখকের কথন রীতিতে সাধু ভাষা ও তৎসম শব্দের বাহুল্য লক্ষ্য করা যায়। প্রাচীনত্বের সঙ্গে এবং কাব্যিক আবহের সঙ্গে পাঠকের পরিচয় ঘটাতে লেখকের শব্দচয়নের মুনশিয়ানা বেশ মাধুর্যপূর্ণ। নেক্সট, গল্পের মূল কেন্দ্রবিন্দু লুকিয়ে আছে যামিনী, নিরঞ্জন এবং কথককে ঘিরে। এই গল্পের যে জায়গাটা আরো একটা ভালো করে মানবিক আবেদন, মানুষের মনটাকে আকর্ষণ করছে, সেটা হচ্ছে যামিনী তাকে প্রতারণা করে চলে গেছে কে? নিরঞ্জন। এবং সেই ঘটনাটা জানতে পেরেছে কথক সেখানে গিয়ে, যার মাছ ধরার নেশা। কিন্তু তার মাঝে এই ভগ্নপ্রায় প্রাসাদোপম বাড়িটি নিজেই যেন একটি চরিত্র হয়ে উঠেছে। ঠিক আছে? এই তিনটে বিষয় কিন্তু একটু লক্ষণীয়। পাঠককে মধ্যম পুরুষে সম্বোধন করে লেখক এমন অসামান্য ছোট গল্প বাংলা সাহিত্যে আর দুটি নেই বললেই অত্যুক্তি হয় না। বাস্তব আর অবাস্তবের মাঝে দোদুল্যমান এক ধূসর স্মৃতিকল্প এই তেলেনাপোতা আবিষ্কার। এবারে আমাদের মাথায় জাগছে না, তেলেনাপোতাটা কি?
তেলেনাপোতা আসলে কি? কোনো বিশেষ স্থানে রোমাঞ্চকর আবিষ্কারের কথা লেখক এখানে বলতে চাননি। এই তেলেনাপোতা আবিষ্কার আসলে আমাদের নিজেদের মনের অতল তলের সন্ধান, এক আত্মানুসন্ধান বা আত্ম আবিষ্কার। কথক আর দুই বন্ধু যেন এই ভগ্নপ্রায় বাড়িতে যামিনী আর তার বৃদ্ধা মায়ের এত দিনের আফসোসের সংসারে এসে নিজেদেরকেই আবিষ্কার করলো নতুন ভাবে। গল্পটি যদি পর্ব অনুসারে বিভাজন করতে হয় তাহলে 4টি মূল বিভাজন লক্ষ্য করা যায়। তেলেনাপোতার উদ্দেশ্য যাত্রার প্রস্তুতি ও যাত্রাপথের অভিজ্ঞতা। সেকেন্ড, তেলেনাপোতায় পৌঁছে ভাঙা প্রাসাদের একটি কোণে রাত্রিবাসের অভিজ্ঞতা। থার্ড, যামিনী ও তার বৃদ্ধা মায়ের জীবনের সমস্যার কেন্দ্রবিন্দুতে প্রবেশ করে কথকের নিজেকে সেই সমস্যার অঙ্গ করে নেওয়া। আর লাস্ট, কলকাতায় ফিরে এসে সমস্ত ঘটনা ভুলে যাওয়া, বিস্মরণ। তেলেনাপোতা যেন সত্যি এক স্মৃতিলোক। বাস্তবের পৃথিবীর বাইরে এক অজ্ঞাত অচেনা মায়া ঘেরা পৃথিবীতেই যামিনীর দেখা পাওয়া সম্ভব। অতীতচারিতা রোমান্টিকতার অন্যতম লক্ষণ যা কথকের এই বক্তব্যে পরিস্ফুট হয়। এই তেলেনাপোতার স্মৃতি একদিন নাগরিক দৈন্যতায় ধুয়ে মুছে যাবে। কথক ভুলে যাবেন যামিনীকে। ম্যালেরিয়া থেকে সুস্থ হয়ে দুর্বল দেহে কথকের মনে হবে যামিনী নামে এক উজ্জ্বল নক্ষত্র ক্রমেই অস্তমিত, তারার ম্লান আলো নিয়ে মিশে যাচ্ছে দিগন্তে। আর তখনই কথকের মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। লাইনটা কোটেশনের লাইন, তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। কিন্তু এই তেলেনাপোতাতেই একদিন মৎস্য শিকারের লোভে ভগ্নপ্রায় প্রাসাদের পাশের এক পানা পুকুরে ছিপ বড়শি নিয়ে শ্যাওলাবৃত ভাঙা ঘাটে বসে মাছের অপেক্ষা করছিলেন কথক। আর সেখানেই তার সঙ্গে প্রথম দেখা হয়ে যায় যামিনীর। জনহীন পুকুর ঘাটের অসীম নির্জনতার মধ্যেও ওপারের ডাল থেকে মাছরাঙা পাখিটির ছো মেরে মাছ তুলে নেওয়া কথককে বিব্রত করবে আর কি। চারপাশে ঘুঘু পাখির ডাক, ফড়িংয়ের ডানা মেলা উড়ান কথককে উদাস করে তুলবে। আর সেই অমনোযোগে মাছ ছিপ থেকে টোপ খেয়ে পালিয়ে যাবে। ইতিমধ্যে কলসিতে জল ভরবে যামিনী। অপরিচিতা যৌবনোত্তীর্ণা সেই নারীর অলজ্জ বাক্যালাপে মুগ্ধ হয়ে আনমনা হয়ে পড়বেন কথক। এক সময় মাছ না পেয়ে যামিনীর সেই আবেদনময়ী হাসি কথক কোনোদিনই ভুলতে পারবেন না। আর তাই তার মনে হয়, কোটেশনের লাইন, এটা বইয়ে রয়েছে, আন্ডারলাইন করে রাখবে, পুকুরের ঘাটে নির্জনতা ভঙ্গ হবে না তারপর। পুকুরের ঘাটে নির্জনতা ভঙ্গ হবে না তারপর। অচঞ্চল কমনীয় গম্ভীর সেই নারী যে যামিনী তা কথক বন্ধুদের কাছে যাওয়ার পরেই জানতে পারবেন। তার শীর্ণ অপরিপুষ্ট শরীর দেখে কথকের মনে হয় যৌবনের বিকাশ যেন তার দেহে থমকে আছে। বন্ধু মণিদার কাছ থেকে কৌতূহলবশত যামিনীর পরিচয় জেনে নেবেন কথক। নিরঞ্জনের জন্য অযৌক্তিক অপেক্ষা তার কাছে মুশকিল বলে মনে হবে। যামিনীর বৃদ্ধা মা নিরঞ্জনের প্রতিশ্রুতি ভঙ্গের কথা শুনলে সঙ্গে সঙ্গেই হয়তো পরলোকগতা হবেন। তাই হয়তো লেখক বলেন,
আপনাদের পদশব্দ শুনেই সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। অর্থাৎ এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। যামিনীর যামিনীর প্রায়ান্ধাকার ঘরে, মানে প্রায় অন্ধকার ঘরে, ঠিক আছে, প্রায়ান্ধকার ঘরে একটা ভাঙা তক্তাপোষের এক পাশে কাঁথায় জড়ানো তার মায়ের কঙ্কালসার শায়িত মূর্তি দেখে যে কেউ আবেগ বিহ্বল হয়ে পড়বে। তার মনের মধ্যে জেগে উঠবে সাময়িক শিবভ্যালরির এক ভ্রান্ত তাড়না, আর সেই তাড়না থেকেই কতকের মতো পাঠকও হয়তো সেই পরিস্থিতিতে যামিনীর মাকে নিরঞ্জন সেজে কথা দিয়ে ফেলবে, যামিনীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ফেলবে। কি বলছেন কথক? সূচিত হবে বিশ্বাস ভঙ্গের আর এক করুণ অধ্যায়। প্রতিশ্রুতি ভঙ্গের আর এক আঘাত সইতে হবে যামিনীকে। লাইনটা ইম্পর্টেন্ট, দেখে নেবে। সবাই যেন পরিস্থিতির নিগড়ে বাঁধা, কিন্তু অদ্ভুত মুনশিয়ানায় লেখক ভবিষ্যৎকালের প্রয়োগ করে আমাদের বুঝিয়ে দেন পৃথিবীতে কল্পনা বলে সত্যিই কিছু হয় না। যা ঘটে আর যা হয় সবই আমাদের সাময়িক আবেগের ফল মাত্র। কলকাতা থেকে যাওয়া কথকের মতন আমরাও হয়তো অপরিকল্পিত প্রতিশ্রুতি দিয়ে ফেলি অনেক, কিন্তু তার দাম পালনের সময় কঠোর বাস্তব জগতের শত সহস্র কল্পনার কথা আমাদের মাথায় ভিড় করে আসে। মধ্যবিত্ত নাগরিক জীবনের অভ্যস্ত কথক নিছক খেলার ছলেই প্রতিশ্রুতি দেয় যামিনীকে বিয়ে করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে রাখতে পারেন না তিনি। হয়তো এটাই কাম্য পরিণতি। নানাবিধ দ্বিধা দ্বন্দ্বের মাঝে নাগরিক ক্লান্তি আমাদের ভুলিয়ে দেয় নিজস্ব আবেগ। এই মিথ্যা আবেগ সর্বস্ব নাগরিকতা যে কতটা ভ্রান্ত অসার তা যেন লেখক কথকের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে পাঠককে দেখিয়ে দিতে চান। অমন নির্জন জায়গায় একটি মেয়েকে দেখে খানিক আকৃষ্ট হয়েছিলেন কথক। হয়তো তার ছিপ নিয়ে মাছ ধরা সেই মেয়েটিকে প্রেমের ফাঁদে আবদ্ধ করার প্রতীকী ব্যঞ্জনা। আর তাই হয়তো ফেরার সময় তিনি বলেন, কি বললেন? তেলেনা পোতার মাছ একবার ফাঁকি দিলেও দ্বিতীয়বার আর তা পারবে না। তাহলে তেলেনা পোতার মাছ একবার ফাঁকি দিলেও দ্বিতীয়বার আর তা পারবে না। এখানে কিন্তু একটা কোটেশনের লাইন ছিল। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে না, যামিনী কি তাহলে সেই তেলেনা পোতার মাছ? মনে পড়ে যাবে তেলেনা পোতার যাত্রাকালে লেখক আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন সেই তেলেনা পোতার বিরাট সরোবরে আজও মাছেরা কারোর বড়শিতে বিদ্ধ হয়নি, এবং সেই বিদ্ধ হওয়ার আশাতেই তারা সব প্রতীক্ষা করছে। সেই বৃদ্ধাকে কথা দিয়ে ফেলা নিরঞ্জনের হয়ে অভিনয় করা, মানে যামিনীর মাকে কথা দিয়ে দেওয়া এবং নিরঞ্জন হয়ে অভিনয় করা, এই সবই কি তাহলে কথকের বানানো? এই প্রশ্ন জাগে আমাদের মনে। আমরা যেন কিছুতেই বিশ্বাস করতে পারি না ওই পরিস্থিতিতে যে কোনো মানুষের পক্ষেই এই প্রতিশ্রুতি দিয়ে ফেলা অস্বাভাবিক। আর সেই যে কোনো মানুষ এর প্রতিনিধি হয়ে উঠবেন কথক আর তার দুই বন্ধু। এটা একদম চূড়ান্ত প্রমাণ। তাদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই। কথক যেন অন্য দুজনের থেকে একটু আলাদা। এক বন্ধু মদ্যপানে মগ্ন, আরেকজন নিদ্রায়। দুজনের মধ্যে থেকেও
এভাবে একা হয়ে পড়েন কথক, আর সেই একাকিত্বে ওই ভগ্ন প্রাসাদের অতীতের মধ্যে তার নিজের চেতনার আলোটিও নিভে যায়। আমরা কিন্তু একটা খুব ভালো জিনিস দেখি, একজন মদ খেয়ে মানে ওখানে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, একজন ঘুমিয়ে পড়েছে, একা খেয়ে রয়েছে কথক। পুরো পরিবেশটা যেন কথক, দেখো যাত্রাপথে একা করা সম্ভব নয়, বন্ধুদের নিয়েছে, কিন্তু আসল সময় কিন্তু কথক ওখানে একাই। ঠিক আছে, এক মহাকাল যেন গ্রাস করে তাকে, কালের অমোক নিয়তি যেন এই প্রতিশ্রুতি ভঙ্গ। দেখা যাবে যে সময় গল্পটি লেখা হচ্ছে তার আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেছে, আর এই যুদ্ধ বাংলার সাহিত্য সংস্কৃতির মানব জীবনের সবেতেই এক বিরাট পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। অবিশ্বাস, সন্দেহ, ভয়, দ্বিধা মানুষকে গ্রাস করেছে বিশ্বযুদ্ধের পরে। তেলেনাপোতার সেই বাড়িটি যেন প্রাচীন ক্ষয়িত মূল্যবোধের প্রতিভূ হয়ে ওঠে, আর অর্থনৈতিক অসাম্যের শিকার হয়ে যামিনী আর তার মা আজও শুধুমাত্র বিবাহের আশায় একটি পারিবারিক বন্ধন টিকিয়ে রেখেছে। আর লাস্ট একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যামিনী যেন অবক্ষয়িত পৃথিবীর শেষ সত্যের আলো। ম্যালেরিয়ার শ্মশান হয়ে যাওয়া এক অজ গ্রামে যাওয়ার আগে থেকেই কথকের রোম্যান্টিক মন উদ্বেল হয়ে ওঠে। মধ্যবিত্ত পৃথিবীর স্বভাবজাত রোম্যান্টিকতা উছলে পড়ে তেলেনাপোতার যাত্রাপথের প্রাকৃতিক নিসর্গ দেখে। আবেগে স্বতঃস্ফূর্ত প্রকাশ, কৌতূহল প্রবণতা, রহস্যময়তা, এই সবই এই গল্পে রয়েছে, কিন্তু সমস্ত রোম্যান্টিকতার ঊর্ধ্বে প্রকট হয়ে ধরা পড়েছে কথক আর তার দুই বন্ধুর নাগরিক স্বার্থমগ্নতা আর আত্মকেন্দ্রিকতা। বাস্তব আর অবাস্তবের মধ্যে দোলাচল থাকলেও বাস্তবকেই বেছে নিয়েছেন কথক। জ্বরের পর তার মন থেকেও তেলেনাপোতার স্মৃতি, যামিনীর সব কিছুই অপসৃত হয়েছে। এদিকে নিরঞ্জন যামিনীর মাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিরুদ্দেশ, আর অন্যদিকে আবেগ সর্বস্ব বাকপটুতায় যামিনীর মনে আশার আলো জেলে কথকও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। নিরঞ্জন আর গল্পের কথক যেন একই নাগরিক সভ্যতার দুই প্রতিভূ। যেটা নিরঞ্জন করেছে আজ, সেটাই কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কথক করছে। সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় আক্ষেপ করেছিলেন, তবু কথা রাখেনি বরুণা। এখানে তার সূত্র ধরেই বলতে হয়, নিরঞ্জনেরাও কথা রাখে না কথকের মতো নাগরিক পুরুষও। কথা না রাখার অভ্যাসই যেন আমরা নিজেদের বারংবার অভ্যস্ত করে ফেলেছি। বিশ্বযুদ্ধ পরবর্তী তীব্র বাস্তবমুখী দুনিয়ায় সব কিছুই ক্ষণস্থায়ী, দুর্বল। তাই সেই ভগ্নপ্রায় জীর্ণ প্রাসাদের মতোই মধ্যবিত্তের সততা, নিষ্ঠা, প্রতিশ্রুতি সবই যেন ক্ষণস্থায়ী। এইখানে সেই যার লেখাটা আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র সিমন রায়, তার লেখাটা এখানেই আমরা কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ এই যে আমরা আজ পড়লাম, আজকে প্রেমেন্দ্র মিত্রের যে গল্পটা তেলেনাপোতা আবিষ্কার, আমরা সম্পূর্ণ গল্পটা কিন্তু দেখতে পেলাম, এর বাস্তব দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণটাই একদম আলাদা। গল্পটার প্রথমেই খুব রোম্যান্সের একটা দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষের জীবনে যেটা হঠাৎ করেই ঘটে যায়, যেটা মানুষ ভাবে না, মন থেকে একসেপ্ট করে না এটা হতে পারে, সেটাই যদি হট করে জীবনে চলে আসে বা ঘটে যায়, যেমন বৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য, এরকম কিছু, সেটাকে কিন্তু রোম্যান্স, অর্থাৎ রোম্যান্টিক একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। গল্পটার জন্য দেবেন্দ্র মিত্র কিন্তু একটা আদর্শ জায়গা তৈরি করে দিয়েছেন এবং প্লটটাকে কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ ঘটনাকে বাস্তবতা দেওয়ার জন্য কিন্তু তিনি ঘটনাটাকে নিয়ে গেছেন এমন একটা অজানা অচেনা জায়গায়, যার
কোনো বাস্তব ভিত্তি নেই, অর্থাৎ কাল্পনিক জায়গায় তিনি এখানে নিয়ে গেছেন, অর্থাৎ সেখানে বাস থেকে মাঝপথে নেমে পড়া, জঙ্গলের মধ্যে ঢুকে পড়া, গরুর গাড়িতে করে একটা প্রাসাদের সামনে চলে যাওয়া, এবং সেই পরিবেশটাও তিনি বর্ণনা করেছেন। এবং সেখানে হঠাৎ করেই ভগ্নপ্রায় প্রাচীরের মধ্যে একটা মেয়েকে দেখতে পাওয়া, সোমবার নদীর জলে ছিপ ফেলে মাছ ধরার সময় একজনকে একটা যামিনীর সঙ্গে আলাপ, যামিনীর পরিবার সম্পর্কে জানা, অন্ধ মাকে দেখা, নিরঞ্জনের প্রতিশ্রুতি ভঙ্গের কাহিনী শোনা, কতকের প্রতিশ্রুতি দিয়ে দেওয়া, এবং তেলেনাপোতা ছেড়ে আসার আগে বলে আসা এসে সে যামিনীকে নিয়ে যাবে, বিয়ে করবে, কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা হয় না। গল্পটা এখানে কিন্তু শেষ হয়। ছোট গল্পের নিয়ম মেনেই কিন্তু হয়েছে, তবে এই জায়গাটা সত্যি আমাদের মনের মধ্যে দাগ কেটে যায়। যে জিনিসগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, যে জায়গাটা আমরা দেখলাম, সত্যি এটা কিন্তু একটা বিশাল বড় বাস্তব ভিত্তি রয়েছে এর মধ্যে, লেখাটার মধ্যে। আমার সত্যি লেখাটা খুব ভালো লাগলো। ঠিক আছে, সিমন রায়, অর্থাৎ সিমন বাবুকে আমি যথেষ্টই শ্রদ্ধা জানিয়ে লেখাটা পাঠ করলাম আজকে, এবং উনি একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে আজকে তেলেনাপোতা আবিষ্কার বিষয়টা জানালো। আমি আজকে আমার মতো করে এক্সপ্লেন না করে আমি আজকে তার মতো করে এক্সপ্লেন করলাম, উনি যেটা লিখে বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, আর দেখো তোমরা বুঝতে পারো কিনা। যদি তোমাদের বুঝতে কিছু সমস্যা হয় আমাকে জানাবে, গল্পটা আমি লাইন বাই লাইন পড়ে তোমাদের এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো নাহলে। ঠিক আছে, আর আশা করি আমি ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দিয়েছি, এবং গল্পটার সমস্ত কিছু A to Z আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এরপরেও যদি বুঝতে কিছু সমস্যা হয়, কিছু যদি বুঝতে না পারো, জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, আমাকে হোয়াটসঅ্যাপেও টেক্সট করতে পারো। তোমাদের যদি আবার দরকার হয়, আমি এখন একরকম ভাবে বললাম, আরেকবারও আমি দরকার পড়লে গল্পটা লাইন বাই লাইন টেক্সট ওয়াইজ আলোচনা করে দেবো, বা নিজের মতো করে আলোচনা করে বুঝিয়ে দেবো অন্যান্য ভিডিওগুলো যেভাবে বানিয়েছি। আজ তাহলে এই অবধি থাকুক, সবাই একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি, এবং প্রেরণা দাও আমাকে যাতে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। ঠিক আছে, এইভাবে একটু পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনায় থাকো। আজ এই অবধি, চলো বাই।